আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিলাম। বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে, কথা বলতে পারছে না, গলাটা কেমন হচ্ছে এইখানে। আর গলায় তুলসীর মালা ছিল বলে আরো মেরেছে, চশমা ভেঙে দিয়েছে। এখানে কেটে হয়েছে, কানের পুরো রক্ত জমে রয়েছে, দেখেছো? মানে এত মেরেছে এখানে। উৎপল মণ্ডল, তাই তো তোমার নাম? উৎপল মণ্ডল আজ বারুইপুর এসপি অফিসের সামনে ওয়াকফ বোর্ডের এই যে আইন পাস নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায়, তাই তো? কি ঘটনা ঘটেছে বলো তুমি? ওরা মিছিল করছিল, আমি জানি না। আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিলাম। বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে, কথা বলতে পারছে না, গলাটা কেমন হচ্ছে এইখানে। আর গলায় তুলসীর মালা ছিল বলে আরো মেরেছে, চশমা ভেঙে দিয়েছে, মাথায় লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে, চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করেছে, নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে। এই অবস্থায় গাড়িটা ভেঙে দিয়েছে আমার। গাড়ি ভেঙে দিয়েছে? গাড়ি ভেঙে কি দিয়েছে। গাড়ি ছিল তোমার? স্কুটি। আচ্ছা, স্কুটি নিয়ে তুমি আসছিলে আর কি? আমি সাইড দিকে আসছিলাম। ওদের রিকোয়েস্ট করছিল? আমি রিকোয়েস্ট করছি আমি চলে যাবো। আমিও সাথে এসেছি। তো এখন কি সমস্যা হচ্ছে? এখন চোখে দেখতে পাচ্ছি না আর মাথায় যন্ত্রণা করছে খুব। ঠিক আছে, বাড়িতে জেনে জানিয়েছো? না, বাড়িতে জানে না এখনো। বারুইপুরের বুকে স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম এই নামে অফ ওয়েস্ট বেঙ্গল নামে আজ একটি জমায়েত ছিল আমাদের এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল তার প্রতিবাদে। তো আজ সেই জমায়েত ছিল, কিন্তু বিকেল 5টা নাগাদ হঠাৎ আমার কাছে একটি ফোন আসলো, এবং ফোন আসার পর আমি শুনলাম যে একটি সনাতনী মানুষ, একটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিতে হঠাৎ করে এসে রক্তাক্ত অবস্থায় এসে সে আশ্রয় নিয়েছে। তো যখন আমাদের পার্টি অফিসে থেকে আমার কাছে ফোন আসলো এবং তাকে সাথে সাথে বললাম ইমিডিয়েট থানায় নিয়ে যেতে। ঘটনাটা যখন জানা গেল যে ওই ভদ্রলোক তিনি কোনো রাজনীতি করেন না, তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার গলায় তুলসীর মালা। তো তিনি তার বাচ্চা অসুস্থ শুনে তিনি খুব বাড়ি ফেরার তাড়া ছিল বলে উনি কাজ থেকে তাড়াতাড়ি ফিরেছেন। ফিরে ব্রিজের মুখ থেকে উনি ওনার স্কুটি নিয়ে নামছিলেন, সেখানে জমায়েত ছিল। তো তিনি ওখানে তার যে বক্তব্য, তিনি ওখানে রিকোয়েস্ট করলেন যে আমাকে একটু ছেড়ে দিন, আমার বাড়িতে বাচ্চাটা অসুস্থ। তো সেইখান থেকে একটা গন্ডগোলের সূত্রপাত হলো, কিসের অত তারা, হ্যাঁ তোর গলায় তুলসীর মালা, এই তুলসীর মালা মার মার মার। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে একটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমরা প্রত্যেকে বারুইপুরের সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। রাজীব কুমাররা আর কত দ্বিচারিতা করবেন? যখন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে গেলেন, তখন ওই মুর্শিদাবাদে রাজ্য পুলিশকেই গুলি চালাতে হয়েছে, এবং সেখানে স্টেশন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে গেছে। ফলে তার জলজ্যান্ত প্রমাণ আছে, যেটা রাজ্য সরকার, রাজ্য পুলিশের রিপোর্টেই চলে আসছে, সেইটা লুকোনো যাচ্ছে না। সেই জন্য ছুঁচো গেলার মতো মুর্শিদাবাদের পরিস্থিতি স্বীকার করে নিতে হলো, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের কথা মেনে নিতে হলো। হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যখন নির্দেশ দিয়েছে, তখন আর কিছু করার নেই। কিন্তু এই রাজ্য পুলিশ, এই রাজ্য প্রশাসন, তাদের বক্তব্য মহামান্য আদালতের সামনে যে বাকি সব জায়গায় পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে, আর কোথাও এই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার কোনো দরকার নেই। অথচ আমরা দেখলাম যে মালদাতে কি অবস্থা চলছে, মালদার ধুলিয়ানের পাশাপাশি আমতলাতে কি কাণ্ড হয়েছে, ওখানে চাঁপদানিতে কি কাণ্ড হয়েছে। প্রত্যেক জায়গা থেকেই এরকম হিংসাত্মক ঘটনার খবর সামনে আসছে, কিন্তু রাজ্য পুলিশ, রাজ্য সরকার সেগুলো মানতে রাজি নয়। তো
হাইকোর্ট মহামান্য আদালত বলে রেখেছে অন্য কোথাও পরিস্থিতি যদি গন্ডগোলের হয়ে যায় তাহলে রাজ্য সরকার চাইলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে পারে রাজ্য পুলিশের হাত থেকে যদি পরিস্থিতি বেরিয়ে যায়। কেননা এখন এর মানুষের প্রাণ বাঁচানো, মানুষের সম্পত্তি বাঁচানো এটাই সব থেকে বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু না, ইগো সমস্যা, রাজনৈতিক ভোট ব্যাংকের সমস্যা, এটা মানলে চলবে না। মুর্শিদাবাদের বাইরে আর কোথাও রাজ্য সরকার, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেয়ে পাঠিয়েছে খবর আছে? আমার কাছে অন্তত নেই। আপনাদের কাছে থাকলে জানাবেন তো। আর তার মাঝখানেই গতকাল বারুইপুরে এই ঘটনা সামনে এলো। পুরো ঘটনায় শুনলেন, যিনি ভুক্তভোগী তিনি নিজের মুখে বলছেন, যিনি তাকে রেস্কিউ করেছেন তিনি বলছেন, তাদের বক্তব্য অনুযায়ী যে এই ভদ্রলোক তিনি কোথাও একটা কাজ করছিলেন, হঠাৎ খবর পেয়েছেন তার বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে। তিনি স্কুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরত আসছেন। আর যখনই বাড়ি ফেরত আসছেন তখন তিনি দেখছেন যে সেখানে ওয়াকফ বিল বিরোধিতা নিয়ে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন যেটা হয়েছে সেটার বিরোধিতা নিয়ে একটা সমাবেশ চলছে। তিনি পাশ দিয়ে আস্তে আস্তে পেরিয়ে যেতে চাইছেন, আর তার অপরাধ একটাই ছিল, তার গলায় তুলসীর মালা ছিল। সেই জায়গা থেকেই তার স্কুটি ভাঙচুর করা হয় এবং তাকে কিমার মারা হয়েছে। মাথার পিছনে রক্ত জমে গেছে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই মার খেতে হয়েছে। কার সামনে খেতে হয়েছে? না, পুলিশের সামনে খেতে হয়েছে। এখানে একটা অদ্ভুত ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হচ্ছে। আমি দেখলাম এর পাল্টা ভিডিও বেশ কিছু দেওয়া হয়েছে। এই ভদ্রলোক যিনি মার খেয়েছেন তিনি নাকি স্কুটি নিয়ে এত জোরে যাচ্ছিলেন যে সেখানে ওই সমাবেশের মাঝখানে বেশ কয়েকজনকে তিনি ধাক্কা মেরে দেন এবং সেই জন্যই উত্তেজিত জনতা এই ধরনের মারধর করেন। এবার প্রশ্ন নাম্বার 1, যেখানে ঘটনাটা ঘটছে সেখানে প্রচুর পুলিশ, যখন মারধর হচ্ছে প্রচুর পুলিশ আশেপাশে রয়েছে, তাহলে একজন ওই রকম মবের মাঝখানে, ওই রকম জনতার মাঝখানে কি করে স্পিডে স্কুটি চালাতে পারে যে ধাক্কাটা দিয়ে দিয়েছে? 2 নম্বর, যদি প্রচন্ড স্পিডে চালিয়েই থাকে সেখানে অত পুলিশ কি করছিল? ব্রিজ থেকে নেমে আসার অনেকক্ষণ বাদের ঘটনা তো ওটা। তাহলে ওই অতখানি জায়গা চলে এলো আর পুলিশ সেটা কন্ট্রোল করতে পারলো না। এখানে যে এত বড় জমায়েত হয়েছে পুলিশ নিশ্চয়ই পারমিশন দিয়েছে। কারণ আমরা দেখেছিলাম কিছুদিন আগে এই বারুইপুরে খোদ মাননীয় বিরোধী দলনেতা সহ বিজেপির পুরো পরিষদীয় টিম এসেছিল এবং সেখানে পুলিশের কি ন্যাকামিটা ছিল। সেখানে পুলিশ বলেছিল যে এখানে সপ্তাহের মাঝখানে করা যাবে না, এখানে এখন একটা বিশেষ সম্প্রদায়ের একটা পবিত্র মাস চলছে, সুতরাং সেখান থেকে অশান্তি হতে পারে, এরকম বহু বাধা দিয়েছিল। কিন্তু এখানে এত বড় জমায়েত হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এই যে দেখুন, এত পুলিশের মাঝখানে রয়েছে এবং যেখানে ঘটনাটা ঘটছে সেখানে কি করে স্পিডে গাড়ি চালানো, স্পিডে স্কুটি চালানো সম্ভব একবার বলুন তো? তো এত পুলিশের যেখানে জমায়েত রয়েছে নিশ্চয়ই এটা ইল্লিগাল ছিল না, এরা পুলিশের কাছ থেকে পারমিশন নিয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে পুলিশ পারমিশনটা দিল কি করে? আর দ্বিতীয় কথা, যদি দিল, এত পুলিশ মোতায়েন হলো, একজন স্পিডে আসছে সেই জায়গাটা তারা কন্ট্রোল করলো না কেন? দোষটা কি তাহলে যদি জোরে চালিয়েও থাকে? আমি ধরে নিলাম তার কোনো ফুটেজ এখনো কেউ দেখাতে পারেনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, জোরে চালাচ্ছে। এতগুলো মানুষ আছে, মার খাওয়ার পর সমস্ত ভিডিও এলো, মার খাওয়ার সময়ের ভিডিও এলো, অথচ স্পিডে চালাচ্ছে তার কোনো ভিডিও কিন্তু কেউ সামনে নিয়ে আসতে পারছে না। প্রত্যেক জায়গাতেই দেখছি এইভাবে যখন আক্রান্ত হচ্ছেন এবং সেই নিয়ে যখন প্রতিবেদন হচ্ছে, সেই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, তখন একটা করে পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেমন আপনাদের মনে থাকবে সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের মন্ত্রী, তিনি কিছুদিন আগে কলকাতায় একটা সমাবেশ করেছিলেন। দেখেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষকে এবং তার যারা সংগঠন করে তাদেরকে ওয়াকফ আইনের বিরোধিতা করতে হবে এবং সেখানে কোনা এক্সপ্রেস ওয়েতে মহাকালের ছবি দেওয়া গাড়িতে কিভাবে ভাঙচুর করা হয়েছিল এবং সেটাও পুলিশের সামনে। তার পাল্টা ন্যারেটিভ হিসেবে বলা হচ্ছে ওই গাড়ি থেকে নাকি এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোর দিকে বন্দুক দেখানো হয়েছিল। আবারও প্রশ্ন হচ্ছে, সেখানে তো পুলিশ ছিল, পুলিশ তাহলে বন্দুক দেখানোর পর তাকে গ্রেপ্তার করলো না কেন? আর কেউ যদি সেইভাবে বন্দুক দেখিয়েই থাকে তাহলেও কি তার গাড়ি ভাঙচুর করা যায়? ভারতীয় আইন সংবিধানের কোন ধারা সেই অনুমতি দেয়? যারা ভাঙচুর করলো সেই ভাঙচুর করাদের কেউ আজ অব্দি গ্রেপ্তার হয়েছে? পুলিশের সামনে হলো, পুলিশ চুপচাপ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রইল কেন? এবং সব থেকে বড় কথা, এই যে বন্দুক দেখানোর কথা বলছে, সেই ফুটেজ কোথায়? আজ অব্দি তো আমি কোথাও সেই ফুটেজ দেখতে পেলাম না। আমি খুব ছোট্টখাট্ট একজন ইউটিউবার, আপনাদের কারোর কাছে যদি সেই বন্দুক দেখানোর ফুটেজ থাকে, কালকে স্কুটি করে ধাক্কা মারছে সেই ফুটেজ থাকে, কাইন্ডলি একটু দেবেন তো, আমি সেটাও ব্রডকাস্ট করব। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের সামনে এইভাবে অত্যাচার চলছে, মারধর চলছে, ভাঙচুর চলছে, আর পুলিশ শুধুমাত্র দর্শক হয়ে থাকছে। এটাই ওয়াকফ বিল বিরোধিতা?
এইভাবেই রাজ্যের সমস্ত কোণা শান্ত আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে এবং পুলিশের কন্ট্রোলে আছে, যেটা তারা মহামান্য আদালতে দাবি করছে। ভদ্রলোক বলছেন যে যখন বলা হচ্ছে এই ভদ্রলোকের দাবি, তিনি তাকে রেস্কিউ করেছিলেন, হসপিটালে পুলিশের কাছে নিয়ে গিয়েছিলেন, তার বক্তব্য হচ্ছে যে যখন পাশ দিয়ে যাচ্ছেন রিকোয়েস্ট করছেন একটু জায়গা ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে হবে, আমার ছেলেটা অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তখন বলা হয়েছে এত তাড়া কিসের, এত তাড়া কিসের যাওয়ার, এবং সেখানেই কথা কাটাকাটি হতে গলায় তার তুলসীর মালা ছিল, ওই যে মালা রয়েছে, মার 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 শুরু হয়ে গেছে। আচ্ছা, এই রাজ্যে তো বারবার সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়, এই রাজ্যে বারবার আমরা একই বৃন্তে দুইটি কুসুম বলা হয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই কথা কোথা থেকে উঠে এলো যে গলায় তুলসীর মালা আছে, মার মার মার? যে ভদ্রলোক নিজে অভিযোগ করছেন, যে ভদ্রলোক রেস্কিউ করছেন তিনি অভিযোগ করছেন। এবং সব থেকে মজার কথা দেখুন, যখন আহত হয়েছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ভালো করে প্রথমেই শুনুন, পিছন থেকে কেউ একজন বলছেন আপনি কে, যিনি ভিডিও করছেন তাকে প্রশ্ন করছে আপনি কে, তিনি বলছেন আমি সঙ্গে এসেছি। বলছে এখানে ভিডিও করা যাবে না। কেন ভিডিও করা যাবে না? একটা মানুষ পুলিশের সামনে আক্রান্ত হয়েছে, তার স্কুটি ভাঙচুর হয়েছে, দেখুন কত পুলিশ রয়েছে, পুলিশেরই তো কাজ হচ্ছে তাকে রেস্কিউ করা, পুলিশের কাজই তো হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, এবং পুলিশেরই তো কাজ হচ্ছে যদি সে অন্যায় করে থাকে তার শাস্তির ব্যবস্থা করা, কিংবা তার উপর যারা অন্যায় করলো তাদের শাস্তির ব্যবস্থা করা। কিন্তু না, পুলিশ ওই ডিআই অফিসে কসবাতে গিয়ে তেড়ে গিয়ে বুকে লাথি মারতে পারে। পুলিশের যত মস্তানি, পুলিশের যত রকমের গায়ের জোর এদের উপর হতে পারে। যখন শিক্ষক আন্দোলন হয়, যখন চাকরি প্রাপকের আন্দোলন হয়, তখন পুলিশ গিয়ে এদেরকে টানা হেঁচড়া করতে পারে। আর এই পুলিশের সামনে যখন ওয়াকফ বিরোধিতা হয়, তখন সেখানে একজন সাধারণ মানুষ গলায় তুলসীর মালা ছিল, এই ছিল তার অপরাধ, তাকে এই ধরনের মার খেতে হয়। এবং পুলিশ তার প্রাইমারি ট্রিটমেন্টটুকু করে না, তাকে বাঁচাবার চেষ্টাটুকু অবধি করে না, বাঁচাতে হয় আশপাশের মানুষকে। এবং তারপর সেখানে ভিডিও করতে গেলে বলা হয় ভিডিও করছেন কেন, এখানে ভিডিও করা যাবে না। কেন? মমতা প্রশাসন চান এগুলো সব চেপে থাক, ভোট ব্যাংকের অঙ্ক উল্টে যাবে, এই ধরনেরই অত্যাচার চলবে, বাড়িতে মহাকালের ছবি থাকলে লাথ মেরে সেটাকে ভেঙে দেওয়া হবে, এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, গলায় তুলসীর মালা থাকলে এই ধরনেরই মার খাবে, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকবে। পুলিশ যে লাথিটা কসবাই মেরেছিল, আমি বলছি না পুলিশের সেই অমানবিক রূপটা দেখাতে, কিন্তু এত পুলিশ থাকার পরেও একজনও সাধারণ মানুষের অসুবিধা হবে কেন? বিরোধীরা যখন কোনো প্রতিবাদ মিছিল করতে চান, কোনো প্রতিবাদ সভা করতে চান, একটা যুক্তি তো পুলিশের তরফ থেকে বারবার খাড়া করা হয় যে মানুষের অসুবিধা হবে, যানজট হয়ে যাবে, সেই জন্য এগুলো করতে দেওয়া যাবে না। যদিও আদালতের কাছে গিয়ে আইনের থাপ্পড় খেয়ে শেষ পর্যন্ত থুতু গিলে পুলিশকে সেগুলো করতে দিতে হয়। পুলিশ যে সেটা গাজওয়ারি করছে, নির্লজ্জ দলদাসের মতো কাজ করছে, বারবার আদালতে প্রমাণিত হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা বিরোধীরা করলে এই জায়গাটা আসে, আর যারা ওয়াকফ বিরোধিতা করছেন সেক্ষেত্রে যানজট হয় না। ওই রাস্তাতে, ওই রাস্তা দিয়ে তো গাড়ি যাওয়ারই কথা, সেখানে একজন যাচ্ছেন, তার ছেলে অসুস্থ, এইভাবে মার খেতে হচ্ছে, জীবনহানির জায়গায় চলে আসছে, তার রক্তপাত হচ্ছে, এবং পুলিশ শুধুমাত্র দাঁড়িয়ে দর্শক হয়ে থাকছে। তাকে রক্ষা করা, তার প্রাথমিক চিকিৎসা করা, তাকে সুরক্ষা দেওয়া, কোনো কিছু পুলিশের কাজের মধ্যে পড়ে না। পুলিশ মন্ত্রী, রাজ্যের ডিজি কি জবাব দেবেন এর? বলছেন বারুইপুরের মানুষ আতঙ্কে রয়েছে, এই বাংলা তো সবার, তিনি যে ধর্মেরই হন, তাহলে কোনো কিছুর বিরোধিতার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে, আর পুলিশ মহামান্য আদালতের কাছে গিয়ে বলবে সমস্ত কিছু আন্ডার কন্ট্রোল, কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। এই রকম ব্যর্থ প্রশাসন এই ধরনের কথা আদালতে বলে কি করে? আদালতের তো এবার এই দিকটা খতিয়ে দেখা উচিত। কি বলবেন বারুইপুরের ঘটনা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।